বন্ধুরা, কিছু কিছু মুভি থাকে যা মানুষকে হাসায়, কাঁদায়, আর কিছু কিছু মুভি থাকে যা মানুষের হৃদয়ে গেঁথে থাকে। মনে আছে সেই আশিকি টুর কথা, যে মুভিটির পরিচালক ছিলেন মুহিত ছুরি? হ্যাঁ, সেই মুহিত ছুরি আরও একটি মুভি নিয়ে এসেছে যার নাম সাইয়ারা। আজ আমরা আপনাদের সামনে এই মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে এসেছি। চলুন তাহলে দেরি না করে মূল ঘটনায় আসা যাক। গল্পে শুরু হয় বানি নামের একটি মেয়েকে নিয়ে। মেয়েটি একটি কোর্টে দাঁড়িয়ে আছে, কারণ আজ তার ভালোবাসার মানুষ মাহেশের সাথে তার বিয়ে। কিন্তু হঠাৎ মাহেশের কল আসে। সে জানতে পারে সে যাকে বিয়ে করার জন্য কোর্টে এসেছে সে আজ কোর্টে আসতে পারবে না, কারণ অফিস থেকে তার প্রমোশন দিয়েছে, সে দেশের বাইরে চলে যাচ্ছে। এই কথা শুনে বানি বলে, এটা তো খুব ভালো কথা, তাহলে আমরা পরে বিয়ে করবো। কিন্তু মাহেশ বলে সে আর কখনোই আসবে না, কারণ সে অন্য একজনকে ভালোবাসে, তাই সে এই বিয়ে করতে পারবে না। একথা শুনে মেয়েটি অনেক ভেঙে পড়ে এবং ডিপ্রেশনে চলে যায়, যা দেখে তার পুরো পরিবার অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে গত 6 মাস যাবৎ তেমন কোনো কাজ করে না, একা একা মন খারাপ করে বসে থাকে। তার ফ্যামিলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। পরবর্তীতে আমরা দেখতে পাই সে একটি কাজের জন্য একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। যাওয়ার সময় তার জুতার ফিতে খুলে যায়। যখন সে তার জুতার ফিতাটি বাঁধতে যায় সেই সময় সে ভুল করে তার ডায়েরিটি সেখানে ফেলে রেখে যায়। পরবর্তীতে এই মুভির আরও একটি মূল চরিত্র নায়ক ক্রিশ কাপুর, সে তখন এই কোম্পানিতে আসে এবং সেই ডায়েরিটি দেখতে পায়। সে যাওয়ার সময় তার সেই ডায়েরিটি সাথে নিয়ে যায়। বানিকে তার ডায়েরিটি দেয়। তারপর বানি যে লোকটির কাছে ইন্টারভিউ দিতে গিয়েছিল ক্রিশ কাপুর তাকে মারতে শুরু করে, কেননা ক্রিশ কাপুর একজন গায়ক হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ওই লোকটি ক্রিশ কাপুরের একটি গানে খারাপ রিভিউ দিয়েছে, কেননা লোকটি মূলত নেপোটিজমকে প্রমোট করে। লোকটিকে মারার পর ক্রিশ কাপুর সেখান থেকে চলে যায় এবং সে যায় মূলত তার বন্ধুদের কাছে। সেখানে গিয়েও সে মারামারি শুরু করে, কেননা তার মনে হয়েছে তার বন্ধুরাই টাকার বিনিময়ে এমন ভিডিও বানিয়েছে যেখানে তার নামই নেই। এতে করে তার বন্ধু অর্থাৎ তার ব্র্যান্ডের সকল লোকজন ক্রিশ কাপুরকে রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই সময় ক্রিশ কাপুরের একটি স্টেজ পারফরমেন্সের কথা ছিল, তাই সে সকল ব্র্যান্ড মেম্বারকে ছাড়াই পারফরমেন্স শুরু করে এবং তার পারফরমেন্স সেখানকার সকল দর্শক পছন্দ করে এবং এনজয় করে। আর সেই সময় তার এক বন্ধু কিবি সেই কেবল তার পাশে ছিল। এরপর কিবি ক্রিশ কাপুরকে জানায় প্রিন্স নামক এক বিখ্যাত র্যাপারের কথা। প্রিন্স অনেকদিন ধরেই একটি ক্লাসিক গানের সন্ধানে আছে। সে যদি প্রিন্সের জন্য একটি গান লিখে দেয় তাহলে তার বিনিময়ে তারা বেশ কিছু টাকা পাবে, এবং যেহেতু গানটি ক্রিশ কাপুরের তাই তার সাথে তারা ভালো একটি পরিচিতিও পাবে। তারপর কিবি এবং ক্রিশ কাপুর মিলে প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে দেখা করতে যায় এবং তাদের সাথে গানের মালিকানা, কপিরাইট এবং টাকা পয়সা নিয়ে কথা বলতে থাকে। বিনীত তখন জানায় গানটি তাদের 3 দিনের মধ্যেই প্রস্তুত করে দিতে হবে। এই কথা শুনে কিবি বলে 3 দিনে একটি গান গাওয়া সম্ভব হলেও তা লেখা সম্ভব নয়। হঠাৎ ক্রিশ কাপুরের চোখ যায় বানির দিকে। বানি ওই অনুষ্ঠানেই এসেছিল, মূলত র্যাপার প্রিন্সের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন প্রিন্স কাপুর বানির কাছে যায় এবং তাকে একটি প্রস্তাব দেয়। সে বানিকে জানায় সে যদি তার জন্য একটি গান লিখে দেয় তাহলে সে প্রিন্স কাপুরের সাথে তার ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে দেবে। মূলত ক্রিশ কাপুর যখন আগের দিন বানিকে তার ডায়েরিটি ফেরত দিতে গিয়েছিল তখন সে তার ডায়েরিতে কিছু গানের লাইন দেখতে পায়। তখনই সে বুঝতে পারে এই মেয়েটি ভালো গান লিখতে পারবে এবং ক্রিশ কাপুরের সেই প্রস্তাবে বানি রাজি হয়। পরবর্তী দিন সন্ধ্যাবেলায় বানি ক্রিশ কাপুরের স্টুডিওতে যায় এবং সেখানে গিয়ে একটি গান লেখার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করার পরও গান লিখতে পারছিল না। এটা দেখে ক্রিশ কাপুর প্রথমে কিছুটা রেগে গেলেও যখন মেয়েটি তাকে বলে একবার ভাবুন আপনি আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো কল্পনা করছেন, আপনার সেই কল্পনায় কি কখনোই আপনার স্টুডিও আসবে? না, মোটেও না। আপনার কল্পনায় এমন একটি জায়গা আসবে যেখানে আপনি আপনার নিজেকে খুঁজে পান, নিজেকে অনুভব করতে পারেন। তখন ক্রিশ কাপুর বানিকে নিয়ে একটি ক্রিকেট গ্রাউন্ডে যায় এবং তাকে বলে ভাবো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, খেলার শেষ বলে 5 রান দরকার, গ্যালারিতে হাজারো মানুষের চিৎকার। এই সময় ব্যাটসম্যান একটি ছক্কা মারল এবং খেলাটি জিতে গেল। ভেবে দেখেছ সে কতটুকু প্রেশার নিয়ে তার ফোকাস ঠিক জায়গায় রেখেছিল? ক্রিশ কাপুরের এসব মোটিভেশনাল কথা শুনে ধীরে ধীরে মেয়েটি একটি গান লেখা শুরু করে এবং আস্তে আস্তে সে একটি সম্পূর্ণ গান লিখে ফেলে। হঠাৎ আমরা দেখতে পাই পুলিশ ক্রিশ কাপুরকে খুঁজছে। পুলিশ এসে জানায় তার বাবা মদ খেয়ে মাতাল হয়ে মানুষের সাথে রাস্তায় মারামারি করছে, তারা তাকে ধরে এনেছে, কিন্তু এইবারের মতো তাকে তারা ছেড়ে দিচ্ছে। পরবর্তীতে যদি সে আবারও এরকম করে তাহলে পুলিশ তার বাবার সাথে সাথে তাকেও তুলে নিয়ে যাবে। এই কথা শুনে ক্রিশ প্রথমে অনেক রেগে গেলেও পরবর্তীতে সে তার বাবাকে নিয়ে বাসায় যায়। পরের দিন আমরা আবার দেখতে পাই তার বাবা একটি মদের বারে মদ খাওয়ার জন্য সেখানকার লোকদের সাথে মারামারি শুরু করেছে। হঠাৎ সেখানে ক্রিশ কাপুর এবং বানি উপস্থিত হয়। তারা দুজনে মিলে তার বাবাকে নিয়ে একটি রিহেব সেন্টারে যায় এবং তাকে ভর্তি করতে চায়, কিন্তু তারা জানতে পারে সেই রিহেব সেন্টারে ভর্তির জন্য তাদের 9 লক্ষ টাকা দিতে হবে।
তাই সে প্রিন্সের ম্যানেজার বিনীতের কাছে যায় এবং বলে তাদের 9 লক্ষ টাকা অ্যাডভান্স দরকার, তার বিনিময়ে তারা গানের মালিকানা, কপিরাইট কোনো কিছুই চাইবে না। বিনীত কোনো কিছু না বলেই রাজি হয়ে যায় এবং তাদেরকে 9 লক্ষ টাকা অ্যাডভান্স করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রিন্সের সেই কনসার্ট। সেখানে কৃষ কাপুরও গিয়েছিল, যদিও সে জানতো তার গাওয়া সেই গানে তার কোনো নাম থাকবে না, তারপরও সে নিজের গাওয়া গান শোনার জন্য হলেও সে সেখানে গিয়েছিল এবং বাণীও সেখানে গিয়েছিল, কেননা গানটি তো তারই লেখা। এরপর হঠাৎ বাণী ও কৃষ কাপুরের দেখা হয়। তারা দুজনকে জড়িয়ে ধরে এবং একটি আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে, কেননা শুধু তারাই জানে এই গানটির পেছনে তারা দুজনে কতটুকু পরিশ্রম দিয়েছে, কতটা আবেগ জড়িত এই গানে তাদের। পরবর্তীতে আস্তে আস্তে তারা বন্ধু হতে শুরু করে এবং একসাথে সময় কাটাতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই কৃষ বাণীকে বলছে তার কোনো ব্র্যান্ড মেম্বার নেই, তার যে সকল বন্ধু বা ব্র্যান্ড মেম্বার ছিল সে তাদের সকলের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, তাই সকলেই তাকে ছেড়ে চলে গিয়েছে। তখন বাণী কৃষকে বোঝায় এবং সে বলে কৃষ যেন তার বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চায় এবং আগের মতো একটি ব্র্যান্ড গড়ে তোলে। কাপুর তার বন্ধুদের কাছে যায় এবং তাদের কাছে ক্ষমা চায় এবং সে আরও জানায় এতদিন তাদের গান ভাইরাল না হলেও এখন তাদের গান ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা আগে তাদের কাছে ভালো গান ছিল না, কিন্তু এখন সুন্দর সুন্দর গান লেখার জন্য তাদের সাথে বাণী আছে। ধীরে ধীরে বাণী তাদের জন্য অনেক গান লেখা শুরু করে এবং আস্তে আস্তে তারা অনেক বেশি পপুলারও হয়। একদিন কৃষ বাণীকে তাদের বাসায় পৌঁছে দিতে যায়। সেই সময় বাণীর মা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। বাণী বাসায় আসলে বাণীর মা তাকে অনেকগুলো কথা শোনায়। সে বলে এর আগে তুমি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, যার জন্য তুমি নিজে এবং তোমার পুরো ফ্যামিলিকে অনেক বেশি সাফার করতে হয়েছিল, কিন্তু তুমি যদি আবারও একই ধরনের ভুল সিদ্ধান্ত নাও তাহলে কেউ তোমার পাশে থাকবে না। বাণী যখন বাসায় এসেছিল তখন ভুল করে তার ব্যাগটি কৃষের বাইকে রেখে চলে এসেছিল, তাই কৃষ তার ব্যাগটি দিতে তার বাসায় এসেছিল। আর সেই সময় বাণীর মায়ের সকল কথা কৃষ শুনে ফেলে। অপরদিকে হঠাৎ বাণী মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সবাই মিলে বাণীকে হসপিটালে নিয়ে যায়। বাণীর মা তখন কৃষকে বলে তুমি আমার মেয়েকে বিয়ে করবে। কৃষ কিছু না বলে চুপ করে থাকে। বাণীর মা বলে তুমি যদি আমার মেয়েকে বিয়ে না করো তাহলে এখনই তার জীবন থেকে চলে যাও, কেননা সে ইতিমধ্যে অনেক কষ্ট সহ্য করেছে। এই কথা শুনে কৃষ বাণীর কাছে যায় এবং গিয়ে বলে চলো আমরা বিয়ে করিনি। বাণী এই কথা শুনে বলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাই তুমি এই কথা বলছো, এখন তোমার কেরিয়ার গড়ার সময়, তুমি যদি এখন আমাকে বিয়ে করো তাহলে তুমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি তোমার কেরিয়ারে ফোকাস করতে পারবে না, তাই তুমি আগে তোমার কেরিয়ারে ফোকাস করো, আমরা পরবর্তীতে বিয়ে করে নেব। পরবর্তীতে আমরা দেখতে পাই কৃষ একটি ট্রাভেল ভিডিও শ্যুট করার জন্য গোয়া যায়, আর গোয়ার লোকজন তাদের চারদিক থেকে ঘিরে ফেলে, কেননা ইতিমধ্যে কৃষ অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। সেখানকার লোকজন কৃষকে দেখার পর রাস্তায় ভিড় জমায়। কৃষ তখন বুঝতে পারে সে একজন সুপারস্টার হয়ে গেছে। অপরদিকে হসপিটাল থেকে ফিরে আসার পরও বাণীকে আরও কিছু টেস্টের জন্য পুনরায় হসপিটালে যেতে হয়। তখন ডাক্তার তাকে জানায় তার অ্যালজাইমার হয়েছে, সে আস্তে আস্তে তার সব কিছু ভুলে যাবে। যদিও বাণী নিজেও বুঝতে পারত যে সে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়, কিন্তু সে মোটেও জানতো না যে এটি অ্যালজাইমার লক্ষণ। তাছাড়া এই রোগের কোনো ওষুধ নেই। ডাক্তারের কথা শুনে বাণী অনেক ভেঙে পড়ে। সে যখন কৃষকে তার এই অসুস্থতার কথা বলতে যায়, কৃষ তখন বাণীকে বলে সে সুপারস্টার হয়ে গিয়েছে, গোয়ার লোকজন তাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। কৃষ তখন অনেক বেশি খুশি ছিল, তাই বাণী তখন তার এই অসুস্থতার কথা কৃষকে বলতে পারেনি। পরের দিন বাণী অফিসে যায় এবং সে তখন সেখানে তার পুরনো প্রেমিক মাহেশকে দেখতে পায় এবং তার অতীতের অনেক কথাই মনে পড়ে যায়, কিন্তু সে তখন মাহেশকে কিছু বলে না। পরবর্তীতে সে কৃষের কাছে যায়। কৃষ তখন তাকে জানায় দিল্লিতে তাদের একটি প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রামটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই বাণী কৃষকে তখনও কিছু বলে না, কেননা বাণী জানে সে যদি কৃষকে এখন তার অসুস্থতার কথা জানায় তাহলে কৃষ আর সে প্রোগ্রামে যাবে না। পরের দিন বাণী যখন অফিসে আসে তখন সে একটি প্রোগ্রামে আবার মাহেশকে দেখতে পায়। বাণী তখন তার নিজের অজান্তেই তার পুরনো অতীতে চলে যায়, যখন তাদের বিয়ে হবার কথা ছিল। তাই সে মাহেশকে বারবার তাদের বিয়ের কথা বলতে থাকে। মাহেশ বাণীর এই অসুস্থতার সুযোগ নিয়ে তার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু মাহেশের বউ সেখানে উপস্থিত থাকা সে কিছু করতে পারেনি। তাই সে বাণীকে অনেক বেশি অপমান করে এবং ধাক্কা মেরে ফেলে দেয়। পরবর্তীতে কৃষ যখন বাণীকে ফোন দেয় তখন তা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড, কেননা বাণী যখন অনুষ্ঠান থেকে বেরিয়ে যায় তখন তার ব্যাগটি সেখানেই রেখে যায়। এটা শুনে কৃষ তার প্রোগ্রাম না করেই দ্রুত চলে আসে। পরবর্তীতে কৃষ বাণীর ব্যাগে তার রিপোর্টগুলো দেখতে পায় এবং সে সব কিছু জেনে যায়।
ক্রিস যখন বানির কাছে যায়, বানি ক্রিসকে বলে আমাদের আর একসাথে থাকা উচিত না, এখন তুমি সবকিছুই জানো। ক্রিস বানিকে বলে তোমার যাই হোক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার খেয়াল রাখবো। পরবর্তীতে তারা আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাদের জানায় বানিকে এখন এমন একটি পরিবেশে থাকা উচিত যেখানে শহরের কোনো কোলাহল নেই, একটি শান্ত পরিবেশ যেমন পাহাড় বা সমুদ্র। ক্রিস তখন বানিকে নিয়ে সমুদ্রের ধারে যায় এবং তারা সেখানে বেশ কিছু সুন্দর সময় কাটাতে থাকে এবং তারা একে অপরের অনেক বেশি কাছাকাছি আসতে শুরু করে। পরবর্তীতে ক্রিস আরও একটি প্রোগ্রামের সুযোগ পায়। একথা শুনে বানি অনেক বেশি খুশি হয় এবং সে বলে আমি তোমার সাথেই থাকবো, তোমার প্রোগ্রামে যাব, সামনে থেকে তোমার প্রোগ্রাম দেখব, তোমাকে উৎসাহ দেব, অনেক বেশি আনন্দ করব। কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, কেউ তোমার গান শুনে হাততালি দিক আর না দিক, আমি দেব, আমি তোমার পাশে থাকবো। পরবর্তীতে যখন প্রোগ্রাম শুরু হয় তখন হঠাৎ বানি মাহেশকে দেখতে পায় এবং সেই সময় সে সব কিছু বলে আবার সে তার পুরনো অতীতে ফিরে যায় এবং মাহেশকে তাদের বিয়ের কথা বলতে থাকে। মাহেশ তখন বুঝতে পেরে বানির সুযোগ নিতে চায় এবং বানিকে একটি রুমে নিয়ে যায়, কিন্তু হঠাৎ ক্রিস সেখানে চলে আসে। মাহেশ ক্রিসকে বলে এখান থেকে চলে যাও, বানি আমার সাথে থাকতে চায়, সে এখন আমার সাথেই থাকবে। বিপরীতে ক্রিস মাহেশকে মারতে শুরু করে আর ঠিক তখন বানি ক্রিসের দিকে একটি চাকু ধরে এবং বলে সে যদি মাহেশকে আর একটি মার দেয় তাহলে সে ক্রিসকে চাকু দিয়ে আঘাত করবে, কিন্তু ক্রিস কিছু বলে না। পরবর্তীতে বানি ক্রিসের হাতে চাকু ঢুকিয়ে দেয়। মাহেশ তখন পালিয়ে যায়। বানি মাহেশকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ক্রিস তাকে জড়িয়ে ধরে বসে থাকে, কেননা বানি কেন এমন করছে ক্রিস তা ভালোভাবেই জানে। এই সময় বানি আবার অজ্ঞান হয়ে যায় এবং ক্রিস তাকে নিয়ে বাড়ি যায়। পরের দিন সকালে বানি ক্রিসকে বলে আজ তাদের প্রোগ্রাম আছে, কিন্তু ক্রিস তাকে জানায় তাদের প্রোগ্রাম গতকাল শেষ হয়ে গিয়েছে আর তারা অনেক বেশি আনন্দ করেছে। তখন বানি আর কিছু বলে না, কেননা ইতিমধ্যে বানি গতকালকে সবকিছু ভুলে গিয়েছে। তখন ক্রিস বানিকে বলে একটি বন্ধু তার আরেকটি বন্ধুকে ছেড়ে চলে গেছে, এখন আমাকে তুমি এমন একটি গান লিখে দাও যা শুনে সে বন্ধুটি আবার ফিরে আসবে। তখন বানি ক্রিসকে একটি গান লিখে দেয় এবং সে বলে এই গানটি তুমি গাইলে তোমার সেই বন্ধু আবার তোমার কাছে ফিরে চলে আসবে এবং গতকালকের ঘটনার জন্য তাদের সবার কাছেই ক্ষমা চায় এবং বলে আমি বিনীত ছাড়ের কাছেও ক্ষমা চাবো। তখন ক্রিসের বন্ধু কিবি বলে তুই কেন ক্ষমা চাইবি, আগে তো কখনো ক্ষমা চাইতি না, তুই অনেক বদলে গেছিস, আমরা সেই আগের ক্রিস কাপুরকে চাই যার মধ্যে অনেক বেশি অ্যাটিটিউড ছিল। এই মেয়েটির জন্য তুই তোর কেরিয়ার নষ্ট করছিস, যা আমরা হতে দিতে পারি না। পরবর্তীতে ক্রিস যখন আবার বানির সাথে দেখা করতে যায় তখন সে বানিকে বাড়িতে খুঁজে পায় না। ক্রিস তখন সব জায়গায় বানিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও বানিকে খুঁজে না পেয়ে সে তার পরিবারকে জানায় এবং পুলিশকেও জানায়। পরবর্তীতে বানির পরিবার পুলিশের কাছে গেলে পুলিশ তাদের জানায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কাউকে খুঁজে বের করা অনেক কঠিন, খুঁজে পাওয়া যায় না বললেই চলে। এরপর অনেক দিন কেটে যায় কিন্তু বানিকে খুঁজে পাওয়া যায় না। এদিকে বানির লিখে যাওয়া সেই গান দিয়ে ক্রিস ইন্ডিয়ার সবচেয়ে বড় গায়কে পরিণত হয়েছে, কিন্তু এখনও সে বানিকে বলতে পারেনি। তাই সে সব সময় বানির সেই গানটি গাইতে থাকে যেন তা শুনে বানি তার কাছে ছুটে চলে আসে। ক্রিস হঠাৎ একদিন লন্ডনে একটি প্রোগ্রামের সুযোগ পায়। যখন তারা প্রোগ্রামের আয়োজন করছিল তখন ক্রিসের সেই বিখ্যাত গানটি দিয়ে তৈরি করা রিলস ভিডিওগুলো ডিসপ্লেতে তার বন্ধু কিবি শো করছিল। হঠাৎ কিবি লক্ষ্য করে একটি মেয়ে গিটার বাজিয়ে গান করছে আর সেই ভিডিওর একটি দৃশ্যে বানির মতোই একজন কাউকে দেখা যাচ্ছে, যা দেখে ক্রিস দ্রুত সেখানে চলে আসে এবং সে বুঝতে পারে এটা আর কেউ না, তার বিনি। সে তখন তার প্রোগ্রাম না করেই সেই জায়গায় চলে যায় যেখানে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে একটি আশ্রমে সে বিনির সন্ধান পায়। ক্রিস যখন সেখানে যায় তখন আশ্রমের একটি মেয়ে ক্রিসকে বলে বিনি সবসময় শুধু তার কথাই বলতো। একথা বলতে বলতে সে ক্রিসকে একটি চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল যদি তুমি কোনোদিন এই চিঠিটি পাও তার মানে এই যে তুমি খুঁজতে খুঁজতে আমার কাছে চলে এসেছো, কিন্তু আমি তা কোনোদিনও চাই না, কারণ এতে তোমার ক্ষতি হতে পারে। এরপর মেয়েটি ক্রিসকে বানির কাছে নিয়ে যায়। ক্রিসকে দেখে বানি বলে আমি বানি, আপনি? ক্রিস বলে আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে কোনো গান গাইতে পারছি না, আমার একটি গান দরকার। বিনি তখন বলে আমিও অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু কিছু লিখতে পারছি না। বানি তার আগে সব কথা ভুলে গেছে। ক্রিস তখন বলে বন্দি করে বসে এমন কিছু লেখা যায় না যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই সে বানিকে নিয়ে একটি খোলা জায়গায় যায় এবং তার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য আগের মতোই ক্রিকেট খেলা শুরু করে এবং সেই সকল কথা বলে যা সে বানিকে আগেও বলেছিল, কিন্তু কিছুতেই বানির কিছু মনে পড়ছিল না। তারপরও ক্রিস তার চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ বানি বলে ওঠে ক্রিস কাপুর, আই লাভ ইউ ক্রিস কাপুর। পরবর্তীতে ক্রিস বানিকে নিয়ে বাসায় আসে এবং তারা দুজনেই বিয়ে করে নেয়।